সম্প্রতি মার্কিন দূতাবাসের ভূমিকা নিয়ে, ১/১১-তে মার্কিন দূতাবাসের ভূমিকা নিয়ে তারাই বলছেন যে মার্কিন কূটনীতিক বলছেন যে তাদের দুটো ভুলের কথা অন্তত তারা বলছেন যে তারা সে সময় জেনারেল ও ব্রিগেডিয়ারদের মতকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, বাংলাদেশের জনগণের চাওয়াকে প্রধান প্রাধান্য দেওয়া হয়নি, সম্ভবত সে কারণেই গণতন্ত্রের উত্তরণের যে প্রত্যাশা ছিল তা বাস্তবায়ন হয়নি। এবং দ্বিতীয় ভুল হিসেবে তারা বলছেন তখন নির্বাচনের সময়সীমার উপরই বেশি জোর দিয়েছিলেন মার্কিন দূতাবাস, ওই সময় কিছু মৌলিক সংস্কার প্রয়োজন ছিল। মানে মার্কিন দূতাবাস এইরকম ভাবে করেছে, তার একটা পরিণতি হয়েছে ১/১১-র সময়। আবার ২৪-এর অভ্যুত্থানের কথা আমরা দেখছি, ভলকার টুর্ক জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিষয়ক হাই কমিশনার, আম, তিনি বলছেন যে সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল যে যদি দমনপীড়নের অবস্থা যায় তাহলে তাদের শান্তি রক্ষা মিশনে যাওয়াটা আর হবে না বা সেই দেশ থেকে বাদ পড়ে যেতে পারে, তারপরেই সরকারের পরিবর্তন ঘটলো। আসলে মূল নাটাইটা কি কোথাও তাদের হাতে? আমার কাছে মনে হয় রাজু। সুস্পষ্ট ভাবেই এই ২৪-এ যে ঘটনা ঘটেছে, এটা ২৪-এর এটা জনগণের অর্জন। আপনার নাটাই না, এখানে একটা বিষয় হলো যে আমরা যেই বিশ্ব সোসাইটিতে থাকি, এখানে জাতিসংঘ আছে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এখনো বিশ্বে মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক যেই ধারাবাহিকতা কিংবা আপনার প্রতিটা সোসাইটির গুণগত পরিবর্তনের ভূমিকা পালন করছে। এটা কিন্তু বাস্তবতা এবং এটা এড়ানোর কোনো সুযোগ নেই, কারণ আমরা যখন আন্তঃরাষ্ট্রীয় এবং ইভেন মানে রাষ্ট্রের মধ্যকার গোষ্ঠীগুলোর বিবাদমান যখন আমরা সমস্যা সমাধান করতে পারি না, তখন যার কাছে দ্বারস্থ হই সেই প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা যে এখনো আছে সেটার প্রেক্ষাপটে কিন্তু ভলকার তুর্ক এই মন্তব্যটি করেছে জাতিসংঘ, যে এখনো মরে যায় নাই। কিন্তু আমরা ২৪-এর যে গণঅভ্যুত্থান ঘটেছে, আপনি যদি ধারাক্রম গুলো দেখেন, এখানে একটা ভুলের পর আর একটা ভুল হয়েছে। এখন প্রতিটা ভুলের পর যেমন আমরা দেখবো যে তখনকার যে প্রধানমন্ত্রী, ওনার যে রাজাকার উচ্চারণের পর রাস্তায় মানে রাতের বেলা যখন মেয়েরা হল থেকে বের হয়ে আসলো, এটা নিশ্চয়ই কোনো আপনার এমবিসি কিংবা কোনো বৈদেশিক শক্তি বলে দেয় না যে একজন রাজাকার বলবে আর একজন আপনার হল থেকে রাস্তা বের হয়ে আসবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যেভাবে শুরু হয়েছে, আপনার রংপুর যেভাবে আবু সাইদকে পুলিশ খুন করেছে, হ্যাঁ আপনার দিবালোকে গুলি করে খুন করেছে, এই ঘটনা যেভাবে একটা স্ফুলিঙ্গ নিয়ে এসেছে, এই স্ফুলিঙ্গটা তো মানুষকে নাড়া দিয়েছে। এই নাড়ার জায়গাটা মানুষ তো আসলে বিক্ষুব্ধ ছিল। মানুষের আপনার এত বছরের জুলুম এবং বিভিন্ন ঘটনা আমরা জানি, মানুষ এখানে বিক্ষুব্ধ ছিল, সংক্ষুব্ধ ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সংক্ষুব্ধ মানুষগুলোই কিন্তু কোনো দল না, ইভেন দল এখানে সামনে আসলে হয়তো বা মানুষ তখন স্কেপটিক হয়ে যেত। দল যদি, যেটা আমরা দেখেছি জানুয়ারি নির্বাচন ঠেকানোর জন্য যখন ২৮ অক্টোবর আপনার এত জনসমাবেশ হয়, রাস্তায় কিন্তু মানুষ নামবে নামবে চিন্তা করা অবস্থায় কিন্তু রাজনৈতিক দলটি মানুষকে ঘরে ফিরতে বাধ্য করলো। হ্যাঁ, এই যে অবস্থা, জনগণ কিন্তু রাজনৈতিক দলের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিল, যে রাজনৈতিক দল তার অধিকার ফেরত দিতে পারবে না। কিসের অধিকার? ভোটের অধিকার? না, জনগণ তো আসলে ভোটের অধিকার বুঝে না। জনগণ বুঝে যে আসলে আমি একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার যে ন্যায্য দাবি দেওয়া, আমার যে রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে যে হিস্সা, সেটা পেলাম কিনা। সেটা পাওয়ার জন্য যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে আমি তোমাকে সেটা দিতে চাই, সো আমি তোমার কাছে ভোট চাই যে আমাকে রাষ্ট্র পরিচালনা নিয়ে যাও, ভোট তো মূলত সেটাই। সেই ধারাবাহিকতা যখন বন্ধ হয়ে গেল, সেই প্রেক্ষাপটে এই দেশের জনগণ অপরিচিত ছাত্রদের ডাকে, যে নাহিদকে কেউ চিনত না, মাহফুজকে তো চিনতই না, কিংবা আসিফকে চিনত না, তাদেরকে জাস্ট মানুষ চেনা শুরু করেছে। আমি নিশ্চিত আপনারাও তাদের সম্পর্কে এতটা জানার কথা না। হ্যাঁ, এটা একেবারে বিশ্ববিদ্যালয়ের ভিতরের আপনার গন্ডির একটা কিছু বন্ধু সার্কেলের মানে আলাপ আলোচনা ছিল, যে ওরা ছোটখাটো রাজনীতি করে। এই মানুষগুলো ডাকে মানুষ আসলে অপেক্ষা করেছিল যে এখানে কেউ ডাকবে এবং তাদের ডাকে মানুষ সাড়া দিবে। এই ঘটনাগুলোতে আমরা মানুষের অর্জন, কিন্তু একই সাথে আমরা যেহেতু এটা এখন খুবই স্পষ্ট হয়েছে, এর আগেও আমরা দেখেছি ভারতে যেই আপনার 2+2 বৈঠক হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে বলেছে যে বাংলাদেশের সরকার পতনে আমেরিকার কোনো হাত নেই। তো আমরা এটা আসলে স্বাভাবিকভাবে আমরা এটা বুঝতে পারি যে আমেরিকার হাত থাকলে এটা হয়তো বা আরো আপনার সংঘবদ্ধ ভাবে হতো, এত আপনার লাশ পড়তো না এখানে, এত ক্ষয়ক্ষতি হতো না। আমরা এটা আপনি দেখবেন যে প্রতিটা জায়গায় যেখানে রিজাইম চেঞ্জ হয়, কিছু সিগনিফিকেন্ট পরিবর্তনের মাধ্যমে চেঞ্জ হয়ে যায়। কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে, বাংলাদেশের মানুষ যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে, ৩ আগস্টে যখন মানুষ ঘর থেকে বের হয়ে গিয়েছে, তাহলে আপনি ঢাকার এই বক্তব্যগুলোকে কিভাবে দেখছেন, যে ধরুন ভলকার চোর যে বক্তব্য? অবশ্যই বক্তব্যটি গুরুত্বপূর্ণ। এখানে প্রতিটা প্রতিষ্ঠান তার স্বার্থ দেখে, বিশেষ করে বাংলাদেশের ভিতরে, মানে বাংলাদেশের যেই প্রাতিষ্ঠানিক প্রায় এত বেশি, আর্মি বলেন কিংবা র্যাব বলেন
বিজিবি বলেন, আপনি দেখবেন যে এখানে তাদের যে প্রতিষ্ঠান অপকর্ম করে তারা কখনো স্বীকার করতে চায় না। হ্যাঁ, তারা কখনো এটাকে, কারণ তারা মনে করে যে এই প্রতিষ্ঠানের প্রাইড নষ্ট হবে। এখন বাংলাদেশ তো এটা 2007 সালে কিন্তু সেম ঘটনায় ঘটেছিল, তখন বলা হয়েছিল গুজব, কিন্তু এই ঘটনাটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে না, তখন চিঠিটা সত্য ছিল। যে একটা চিঠি এসেছিল আপনার তখন মইনু আহমেদের কাছে যে না, আসলেই এখানে আপনার এই শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি সৈন্য যাওয়া বন্ধ হয়ে যেতে পারে। এখন এই ঘটনাটা আমি মনে করি যে এটা বাংলাদেশের যে আর্মি এখন যেই কাজ করছে, আর্মিকে এখন আমরা ক্রেডিট দিতে চাই। আর্মি শুরুতেই বাংলাদেশের যে সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে। আর একটা বিষয়, যদি হুম হুম, না, বাংলাদেশের আর্মিও, ময়নিও আমাদের চিঠি তো সেই 11 সময়ের কথা বলছেন, ভলকা ট্যুর বলছেন 24-এর গণ জি অভ্যুত্থানের জি, কথা, আমি যে তো সেনা। 24-এর ঘটনার রেফারেন্সই বললাম, যে 24-এর ঘটনা যেটা ঘটেছে, আমি মনে করি সতর্কবার্তাটা আমলে নিয়ে আর্মি আসলে একই সাথে দুই কুল রক্ষা করেছে। বৈশ্বিক হুম হুম। প্রেক্ষাপটে বাংলাদেশের সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষা করেছে। বাংলাদেশের মধ্যে যে সেনাবাহিনীর প্রতি যে অগাধ আস্থা, যে সেনাবাহিনী আসলে সব ঠিক হয়ে যাবে, সে আস্থার জায়গাটা সে আবার পুনরায় স্থাপন করেছে। সেই জায়গায় আমি মনে করি যে আসলে এই ঘটনাটা এই অভ্যুত্থানের যে ডিরেকশন চেঞ্জ করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে নাই, বাট ভূমিকা রেখেছে বাংলাদেশ আর্মিকে তার স্বমহিমায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সতর্কবার্তাটা কাজে সেনাবাহিনীর লেগেছে। উপর